আজকে তোমাদের ক্লাস হবে বাক্য রূপান্তর। তো বাক্য রূপান্তর করতে গেলে আমাদের বাক্য তত্ত্ব জানতে হবে, বাক্য প্রকরণও জানতে হবে। তো বাক্য তত্ত্বতে আমরা প্রথমে পাবো কি বাক্য প্রকরণ। তা বাক্য কি সেটা আগে দেখি। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি বক্তার মনোভাব বা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তাকে বাক্য বলে। তোমরা সুন্দরভাবে লিখতে পারো, এখানে একটা শব্দ আছে সুন্দরভাবে। একটা শব্দ বাক্য হতে পারে, একাধিক শব্দ বাক্য হতে পারে। বাক্য কয় প্রকার? বাক্য গঠনগতভাবে 3 প্রকার, অর্থগতভাবে 5 প্রকার। গঠনগতভাবে 3 প্রকার, অর্থগতভাবে 5 প্রকার। তো দেখো আমরা এগুলো একটু জেনে নিই। বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, আদেশ বা অনুজ্ঞা, ইচ্ছা বা প্রার্থনা, বিস্ময় সূচক, এগুলো হচ্ছে অর্থগত ভাগ। আর গঠনগত ভাগ সরল, জটিল, যৌগিক। বিবৃতিমূলক বাক্য আমরা কেমনে চিনবো? এগুলো সাধারণ ঘটনা হবে, এগুলো সাধারণত 2 ধরনের হয়। এগুলো আবার বিবৃতিমূলক বাক্য আবার 2 ধরনের হয়, অস্তিবাচক, নেতিবাচক। অস্তিবাচক মানে হ্যাঁ বোধক বা সদার্থক, নেতিবাচক মানে না বোধক বা নয়ার্থক। ঠিক আছে। এরপরে আছে আমাদের প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য আমরা কেমনে চিনবো? এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, কোশ্চেন মার্ক থাকবে আর কি, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে। আদেশ বা অনুজ্ঞা, এই বাক্যগুলো কিভাবে চিনবো? এগুলো দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলা বোঝাবে। তারপরে ইচ্ছা বা প্রার্থনা। আচ্ছা, ইচ্ছা বা প্রার্থনা, ইচ্ছা যদি গভীর হয় তখন তাকে প্রার্থনা বলে। আচ্ছা, ইচ্ছা প্রার্থনা একটু আলাদা, তবে আমরা বুঝি তো প্রার্থনা করতে হয় কার কাছে? স্রষ্টার কাছে। যা 2 ধরনের হতে পারে, ধনাত্মক প্রার্থনা, ঋণাত্মক প্রার্থনা। ধনাত্মক কেমন? ধনাত্মক প্রার্থনা কেমন? ধরো আমি বললাম তোমার মঙ্গল হোক, ঠিক আছে। আর ঋণাত্মক প্রার্থনা কেমন? ধরো বললাম তুমি চুলোই যাও, তুমি মরে যাও। অনেক সময় বলো না বন্ধু বান্ধবে, তুমি মরে যা, এটাই পারে আর কি। ঋণাত্মক প্রার্থনা এমন। ধনাত্মক প্রার্থনা কি? তোমার মঙ্গল হোক, তুমি দীর্ঘজীবী হও, এমন। বিস্ময়সূচক বাক্য কোনগুলা? বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন থাকবে এবং অনেক আবেগ বোঝাবে। ঠিক আছে। আমরা প্রথমে এখন আমরা শিখবো বিবৃতিমূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে ইংলিশে অ্যাসার্টিভ, বাংলাতে এটা বিবৃতিমূলক বাক্য। এটাকে আরেক নাম হচ্ছে নির্দেশক বাক্য। ঠিক আছে। দেখো দুটা শব্দ লেগে 2টা বাক্য আছে এখানে, লোকটি অসৎ, লোকটি বদ, লোকটি খারাপ। হ্যাঁ, ধরলাম বললাম কি লোকটি, ধরো মেয়েটি খারাপ, লোকটি অসৎ, ছেলেটি বদ, মেয়েটি খারাপ। এই 3টাই কিন্তু অস্তিমূলক বাক্য, অস্তিবাচক বাক্য বা হ্যাঁ বোধক বাক্য। না বোধক বাক্য তাহলে কি? নেতিবাচক বাক্য। কি নেতিবাচক বাক্যে আমাদের কি থাকবে? না, নেই, এই টাইপের কিছু না বোধক শব্দ থাকবে আর কি। না বোধক শব্দ, না বোধক শব্দ ছাড়া কখনো নেতিবাচক হতে পারে না। বাক্যটির অর্থ খারাপ দিতে পারে, বাক্যটির অর্থ হতে পারে খারাপ। যে লোকটি অসৎ, এটা বাক্যটি খারাপ হতে পারে, লোকটি খারাপ হতে পারে, কিন্তু বাক্যটা অস্তিবাচক বা হ্যাঁ বোধক বাক্যই। এখানে নাই, নে, না এ ধরনের কোনো শব্দ নাই। নাই, নেই, না এগুলো শব্দ যেহেতু নাই, সেহেতু এটা নেতিবাচক বাক্য হতে পারে না। এটা হচ্ছে অস্তিবাচক বাক্য। আশা করি বুঝতে পারছো। তেমনি ছেলেটি বদ, মেয়েটি খারাপ, এগুলাও হ্যাঁ সূচক বাক্য বা অস্তিবাচক বাক্য, নেতিবাচক বাক্য না।
কারণ আমরা তো আজকে পরিবর্তন করবো, আমাদের আসবে তো পরিবর্তন, অন্য কিছু তো আসে না। পরীক্ষায় আসে কি, তোমাকে একটা বাক্য দিয়ে দিয়ে রাখবে, আমাদের সেটা বলতে হবে এটা কি হবে, বাক্যটা কি অবস্থায় আছে সেটা আমাদের বুঝতে হবে, আর বুঝতে হবে কি বাক্যটি পরিবর্তন করতে হবে এটা বুঝতে হবে, কোন অবস্থায় পরিবর্তন করবো এগুলো আমরা দেখব। তো এই যে বিবৃতিমূলক বাক্য, এটা আমি যদি পরিবর্তন করতে যাই, অর্থাৎ যে কোনো বাক্য যখন পরিবর্তন করতে যাব, অর্থ সেম রাখতে হবে, অর্থ সেম রাখতে হবে। আর এই অস্তিবাচক বাক্য থেকে যখন আমরা নেতিবাচক, আমরা এখানে এই নিয়মটাই আগে শিখি। নেতিবাচক, অস্তিবাচক থেকে নেতিবাচক, ঠিক আছে। তো কি হয় এক্ষেত্রে, অর্থ একই থাকবে, একটা না যোগ করতে হবে অথবা না বোধক শব্দ আনতে হবে নেতিবাচক করার সময়, আর বিপরীত শব্দের ব্যবহার করতে হবে, ছাড়া ভিন্ন শব্দ ব্যবহার করতে হবে। মানে আমার প্রথম তিনটা আমার লাগবেই, পরেরটা ছাড়া ভিন্ন না করলেও হবে। এখন আমরা কিছু প্র্যাকটিসে যাব। দেখো প্রথম শব্দ, প্রথম বাক্য আমাদের, জেলে নৌকার আলোগুলো এখনো জ্বলছে, কি করতে হবে, নেতিবাচক করতে হবে। তো জেলে নৌকার আলোগুলো এখনো নেভে নিয়ে, যে নে, এটা নাবাচক শব্দ। তো যেহেতু নাবাচক শব্দ, অতএব এটা নেগেটিভ হয়ে গেছে বা নেতিবাচক হয়ে গেছে। তারপরে কি, গণেশ কাজ করে কম, গণেশ যতই কাজ কম করুক এটা নেতিবাচক শব্দ বাক্য না, কারণ এখানে না নেই এই টাইপের শব্দ নাই বাক্যটাতে। নেতিবাচক করার সময় কি করতে হবে, গণেশ বেশি কাজ করে না, এই যে আমাদের নাবাচক শব্দ পেয়ে গেছি, বুঝছো। তারপর দেখো শহীদেরা অমর, এখানে শহীদ বানানটা ভুল আছে, শহীদ বানানে আমরা দীর্ঘিকার ইউজ করব না, আমরা ইউজ করব রস্যিকার। এটা কি হবে, নেতি, অমর, নেতি করতে হবে, নেতিবাচক কি হবে, শহীদের মৃত্যু নেই, শহীদদের মৃত্যু নেই। পৃথিবী ক্ষণস্থায়ী, এটা নেতিবাচক কি হবে, পৃথিবী চিরস্থায়ী নয়, এই যে বিপরীত শব্দের ব্যবহার, চিরস্থায়ী নয়, চিরস্থায়ী আমাদের বিপরীত শব্দ, বিপরীত শব্দ আমাদের জানতে হবে এক্ষেত্রে। ধনির কন্যা তার অপছন্দ, এটা নেতিবাচক কি হবে, ধনির কন্যা তার পছন্দ নয়, এই যে নয় শব্দটা আমাদের নেতিবাচক, অতএব নেতিবাচক হয়ে গেল। আমরা অনড় রইলাম, নেতিবাচক কি হবে, আমরা নড়লাম না, এই যে না চলে আসছে, অতএব এটা নেতিবাচক হয়ে গেছে। তো আমরা এরকম প্র্যাকটিস করব, আরো কিছু প্র্যাকটিস করি, চলো। এবার উল্টা প্র্যাকটিস, আমরা নেতিবাচক থেকে অস্তিবাচক করব, নেতি থেকে অস্তি, ঠিক আছে। আমরা কোথাও যাব না, এই যে না আছে এটা নেতিবাচক বাক্য, আমরা কি করব, এটাকে অস্তিবাচক করব, যে আমরা এখানেই থাকবো, আমরা এখানেই থাকবো। তো যাব, যাবর বিপরীত কি, থাকবো, বিপরীত শব্দ ব্যবহার করছি, নাবাচক শব্দ উঠাই দিছি, বাস, ওকে। পরেরটাই কি, পরেরটা কি, বাবা বাড়ি নেই, এই যে নেই এটা নাবাচক, অতএব এটা নেতিবাচক, এর কি করতে হবে, অস্তিবাচক বানাইতে হবে, বাবা বাড়িতে অনুপস্থিত, হয়ে গেল। নেই এর, বাড়িতে নেই এর বিপরীত শব্দ অনুপস্থিত। আমরা বাক্যের অর্থ ঠিক রাখতে হবে, মাথায় রাখতে হবে যে অর্থ যেন ঠিক থাকে। পাপ করো না, না আছে, অতএব এটা নেতিবাচক, আমরা কি বানাবো, অস্তিবাচক। অস্তিবাচক কি হবে, পাপ করা থেকে বিরত থাকো। লোভ করো না, লোভ করা থেকে বিরত থাকো। না বুঝতে পারলে আমাকে জানাও। দেখো নেতিবাচক হইতে হলে কি কি যোগ্যতা লাগে একটা বাক্যের, না, নয়, নহে, নেই, এই চিহ্নগুলো থাকতেই হবে। এখানে দুটা বাক্য আছে, লোকটি সৎ নয়, এটাও নেতিবাচক, ছেলেটি ভালো নয়, এটাও নেতিবাচক। আমি যদি বলতাম লোকটি অসৎ, তাহলে কিন্তু এটা নেতিবাচক হতো না, তাহলে এটা হতো অস্তিবাচক। আশা করি বুঝতে পারছো। এখন আমরা বিবৃতি থেকে প্রশ্নবোধকে যাব। তো বিবৃতিমূলক বাক্য কোনগুলো, যেগুলো সাধারণ স্বাভাবিক কোনো ঘটনা বলে, এটা আমরা মাত্র বললাম, এটা দুইটা প্রকারভেদ আছে, অস্তি আর নেতি।
তো প্রথম বাক্য আমাদের কি বাবা বাড়ি নেই, বাবা বাড়ি নেই, এটা প্রশ্নবোধক বানাইতে হবে। কি হবে, বাবা কি বাড়ি আছে? তোমার কাছে এটা একটু দুর্বোধ্য হতে পারে। ধরো ব্যাপারটা এমন যে তোমার বাসায় সবাই ধরো পিকনিকে যাচ্ছে, কোনো একটা স্পটে পিকনিকে যাচ্ছে, কোথায় ঘুরতে যাচ্ছে আর কি। তো যাওয়ার সময় সবাই বের হয়েছে, তোমাকে কেউ বলেনি, গাড়িও নিয়ে আসছে, সবাই উঠছে, সবাই চলে যাবে, তোমার কেউ কিছু বলতেইছে না, তুমি তখন কি বলবা? যে আমি কি যাব না? তুমি কি বলবা তখন? বলবা কি আমি কি যাব না? আমি কি যাব না, তো এটার অর্থ কি? আমি কি যাব না এর মানে কি? এর মানে তুমি যাবে, এটাই রাগে, এটা জোর দিয়ে বলার জন্য বলতেছো আমি কি যাব না। কথাটার অর্থ কিন্তু তাই যে আমি যাব। ঠিক আছে, ঠিক এইভাবে আমরা অর্থ একই রাখি, বাক্য পরিবর্তনের সময় আমরা এভাবে অর্থ একই রাখি। তো দেখো প্রথমটা কি আছে, বাবা বাড়ি নেই, প্রশ্ন করতে হবে। তো বাবা কি বাড়ি আছে, প্রশ্ন করার সময় নেতি থাকলে অস্তি বানাইতে হবে, আর অস্তি থাকলে নেতি বানাইতে হবে, তারপরে প্রশ্ন করতে হবে, বাক্যটাকে প্রশ্নবোধক বানাইতে হবে। না বুঝতে পারলে এখনো জানাও। আবার প্রশ্ন দেখো পরেরটা, বাবা বাড়ি আছে, এটাকে প্রশ্ন করতে হবে, তাহলে কি এটা যেহেতু অস্তিবাচক বাক্য, এটাকে নেতি করতে হবে আর প্রশ্ন করতে হবে। তাহলে তখন কি হবে, বাবা বাড়ি নেই, আর প্রশ্ন করতে হবে কি কি, তাহলে কি মোটা কি দাঁড়ালো বাক্যটা, বাবা কি বাড়ি নেই। বাবা কি বাড়ি নেই এর অর্থ কি, বাবা বাড়িতেই আছে। আমি চকলেট খাবো, এটার প্রশ্ন কি হবে, আমি কি চকলেট খাবো না। এটা ওই যে ওইটাই, মনে করো যে তোমার ছোট ভাই অথবা ছোট বোন বাসায় আছে, অনেকগুলো চকলেট আনছে, এনে ওকে দিচ্ছে না, সবাই খাচ্ছে চকলেট, ও তখন কি বলবে, আমি কি চকলেট খাবো না। তো এটা এইভাবে প্রশ্নবোধকে তৈরি হচ্ছে বাক্যটা। তারপর দেখো আমি সিঙ্গারা খাবো না, এটা যদি প্রশ্ন করতে হয় তখন কি করতে হবে, আমাকে নেতিবাচক আছে এটাকে অস্তিবাচক বানাইতে হবে, আর নাটা উঠাই দিতে হবে। আমি কি সিঙ্গারা খাবো, তো তুমি সিঙ্গারা খাবে না, তোমার জন্য সিঙ্গারা নিয়ে আসছে, তুমি কি বলবো, আমি কি সিঙ্গারা খাবো, এটাই তো বলতা। তো এটার অর্থ কি, এটার অর্থ তুমি সিঙ্গারা খাবা না। না বুঝতে পারলে জানাও, প্রশ্ন থাকলে করো। আচ্ছা বুঝছি, প্রশ্ন নাই। প্রশ্ন করতে হলে আমাদের কি কি করতে হয়, একটা কি লাগাইতে হবে, অর্থাৎ কি আনতে হবে শব্দটার জন্য, শব্দটার মধ্যে কি আনতে হবে, বাক্যটার মধ্যে কি আনতে হবে, কি শব্দটা আনতে হবে। নেই থাকলে আছে করতে হবে, আছে থাকলে নাই করতে হবে। আর আরেকটা কথা, কি এর ব্যবহার নিষিদ্ধ, কারণ এই কি দিয়ে কি বোঝায়, ব্যাখ্যা বোঝায়, ব্যাখ্যামূলক উত্তর চায়। মোট কথা অস্তিমূলক বাক্যে যখন প্রশ্ন করব তখন প্রশ্নটা না দিয়ে করতে হবে, নেতিবাচক বাক্যে যখন প্রশ্ন করে প্রশ্নটা কি দিয়ে করতে হবে, হ্যাঁ দিয়ে করতে হবে। ক্লিয়ার? অস্থির প্রশ্ন করতে হবে না দিয়ে, নেতির প্রশ্ন করতে হবে না দিয়ে। পরেরটা দেখো উদাহরণ, ফুল সকলেই ভালোবাসে, এর প্রশ্ন কি হবে, সকলেই কি ফুল ভালোবাসে না, কেউ অন্ধের দুঃখ বুঝলো না। পরেরটা দেখো, এখন যদি প্রশ্নবোধক বাক্য নিয়ে প্রশ্ন থাকে আমাকে করো, প্রশ্নবোধক বাক্য নিয়ে প্রশ্ন থাকলে আমাকে করো। যখন আমরা বিবৃতি থেকে প্রশ্নবোধক বানাবো আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নাই, এখানে থাকলে করতে পারো এখনো।
পরেরটাতে যাই। অনুজ্ঞা মানে আদেশ উপদেশ এগুলো। অনুজ্ঞা অর্থ কি? অনুরোধ পরামর্শ উপদেশ। অনুজ্ঞা অর্থ অনুরোধ পরামর্শ উপদেশ। কমান্ডার কে ইংলিশে এটাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, ধরো বললো বাড়ি যাও, এটা কি নির্দেশ না? একটা অনুজ্ঞা। বাড়ি যাও, তো এটার বিবৃতি কি হবে? তোমার বাড়ি যাওয়া উচিত। ঠিক আছে, মানে আমরা কথাটা জাস্ট বুঝায় বলবো। যখন অনুজ্ঞা থেকে বিবৃতি করতে হয় তখন আমরা কি বলবো? বুঝায় বলবো, একটু একটু সফট হয়ে বলবো। বুঝায় বলবো, একটু অর্ডার না করে বুঝায় বলবো, এটুকু করলেই হবে। ধরো শব্দ আছে কি, বাংলাদেশকে ভালোবাসো, তো এটা অর্ডার হয়ে যাচ্ছে না? আমরা কি বলবো? বাংলাদেশকে ভালোবাসা উচিত। ক্লিয়ার? তারপর ধরো চুপ করো, তোমার চুপ করা উচিত। বিবৃতি হয়ে গেল। বিবৃতি করা শিখছো, এটা নিয়ে কোনো প্রশ্ন? অথবা তোমার থাকতে পারে কি, তোমার বাড়ি যাওয়া উচিত, এটার প্রশ্ন করতে হবে, এটা তোমার অনুজ্ঞা করতে হবে, তখন কি করবা? বাড়ি যাও। তোমার আর উচিতটা কেটে যাও, কেটে দিয়ে লিখে ফেলো, হয়ে গেল। বিস্ময়সূচক থেকে বিবৃতি। আমরা শেষ পর্যায়ে আছি এই ক্লাসটার, মানে এই অংশের। এখন বিদ্যুৎ চলে গেছে, জানি না কতক্ষণ ক্লাস নিতে পারবো, আমি চেষ্টা করব। তো প্রথমটা কি দেখতেছি, বিষয়সূচক শব্দ বা আবেগ শব্দ, চিহ্ন অথবা কিও থাকতে পারে, সেটা তুলে দিতে হবে। যখন বিস্ময়সূচক থেকে বিবৃতি বানাবো, যখন বিস্ময়সূচক থেকে বিবৃতি বানাবো তখন কি করতে হবে সেগুলো দেখো। বিস্ময়সূচক শব্দ, আবেগ শব্দ, চিহ্ন ও কি তুলে দিতে হবে। ভাবের অতিরিক্ত বোঝাতে খুব অনেক বড়ই এ ধরনের কথা আমাদের লিখতে হবে, এ ধরনের শব্দ ব্যবহার করতে হবে ভাবের গভীরতা বোঝাইতে। আর কি শব্দটি একটি বিশেষণের বিশেষণ। আচ্ছা, এটা এটা লাগবে না, এটা থাকুক, এটা তোমাদের পরীক্ষায় আসবে না। বলা যেতে পারে কি, বাহ দৃশ্যটি কি সুন্দর। বাহ দৃশ্যটি কি সুন্দর, দেখো বাহ। বাহ এর পরে একটা বিশেষক শব্দ, এটা একটা বিশেষক শব্দ, বিষয় শব্দ। তো এটা আর বিবৃতি কি হবে? দৃশ্যটি অনেক সুন্দর। আমরা কি এর বদলে অনেক লিখছি, বাহের বদলে অনেক লিখছি, যে মাঝখানে বলছিলাম যে ভাবের অতিরিক্ত বোঝাইতে খুব অনেক বড়ই এ ধরনের শব্দ আমরা ইউজ করতে পারতাম। আমরা লিখতে পারতাম দৃশ্যটি খুব সুন্দর, তাও হতো। আমি লিখতে পারতাম দৃশ্যটি বড়ই সুন্দর, তাও হতো। ওকে, তারপর ধর বললাম বাহ মেয়েটি কি সুন্দর, কি হবে এখানে? মেয়েটি অনেক সুন্দর। ঠিক আছে, ধরো বললাম এক ছাত্র একবার বলছিল এই ধরনের, স্যার মেয়েরা সুন্দর হলে ছেলেদের উদাহরণ দেন। তো এরকম উদাহরণটা, উফ ছেলেটা কি শক্তিশালী। ঠিক আছে, তো এরকম যদি হয় এক্ষেত্রে কি হবে? বিবৃতি, এখানে উফটা কেটে যাবে, কিটা কেটে যাবে। বিবৃতি করার সময় কি হবে? ছেলেটা থাকবে, কি এর জায়গাতে কি হবে? অনেক, অথবা খুব দিতে পারো, অথবা কি দিতে পারো? অনেক, খুব বা বড়ই। ছেলেটা অনেক শক্তিশালী, ছেলেটা খুব শক্তিশালী, বা ছেলেটা বড়ই শক্তিশালী। আর তিনটা এরকম করে ইউজ করো না, যে কোনো একটা দিও, যেটা দিবে সেটাতেই হবে। ক্লিয়ার? আমার মনে হয় বাক্যের অর্থগত জায়গা থেকে যে প্রশ্নগুলো হয় আমি সেগুলো তোমাদের পড়ায় ফেলছি। তারপর তোমাদের যদি প্রশ্ন থাকে আমাকে করতে পারো। তোমরা দেখো ভালো করে, এটুকুর মধ্যে যে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো।
বিবৃতি, প্রশ্ন, অনুজ্ঞা, বিস্ময়, অস্থি, নেতি। আর এটুকু পড়ানো শেষ। একটু দেখো, যদি প্রশ্ন থাকে করো। আশা করি তোমাদের প্রশ্ন নাই। বাক্যের গঠনগত রূপান্তর বা গঠন অনুসারে যে ভাগ করা হয় সেগুলো রূপান্তর এই পর্যায়ে আমরা শিখব। বাক্যের গঠনগত ভাবে হচ্ছে কয় প্রকার বাক্য? 3 প্রকার: সরল, জটিল, যৌগিক। বাক্য গঠনগত ভাবে 3 প্রকার: সরল, জটিল, যৌগিক। ঠিক আছে? সরল বাক্যে কি থাকে? একটি সমাপিকা ক্রিয়া থাকে। জটিল বাক্যে কি থাকে? 2টি সমাপিকা ক্রিয়া থাকে। জটিল বাক্যের আরেকটা নাম হচ্ছে মিশ্র, জটিল বা মিশ্র। আর যৌগিক বাক্যে 2টি সমাপিকা ক্রিয়া থাকে। ক্লিয়ার? আর সমাপিকা ক্রিয়া যদি না বুঝো আমাকে একটু জানাও, আমি বোঝাই দিব। আমি এখানে একটা উদাহরণ দেব সমাপিকার অসমাপিকার। সমাপিকা, ধরো আমি একটা বাক্যে লিখলাম, আমি ভাত খেয়ে পড়তে বসবো। ভাত খেয়ে পড়তে বসবো। তো এখন দেখো, এই যে ভাত খেয়ে, আমি ভাত খেয়ে, এই পর্যন্ত কি শব্দ? এটা তো একটা ক্রিয়া। পড়তে বসবো, এটা একটা ক্রিয়া। এই যে খেয়ে, খেয়ে ক্রিয়াটা দেখো, এটা হচ্ছে অসমাপিকা। আর বসবো এটা হচ্ছে সমাপিকা। তো অসমাপিকা জিনিসটা কি? যেটা দিয়ে ক্রিয়া শেষ হয় না, বাক্যের মনের ভাব শেষ হয় না। বাক্যে যে বক্তা থাকবে তার মনের ভাব পুরোপুরিভাবে প্রকাশ পায় না, এমন ক্রিয়ার নাম অসমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়া দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। আমি যদি বলতাম আমি ভাত খেয়ে, তারপরে কিছু যদি না বলতাম, এটুকু যদি না বলতাম, তাহলে কি বাক্যটা আসলে হইতো? আমি ভাত খেয়ে, শোনার তো আকাঙ্ক্ষা থেকে যায়। এখানে এখানে বাক্যটার আকাঙ্ক্ষা পূর্ণ হয় না, এজন্য আমি ভাত খেয়ে এটা বাক্য হতে পারে না। কিন্তু আমি যদি বলতাম পড়তে বসবো, তাহলে বাক্যটা কিন্তু হয়। কারণ এই যে সেখানে সমাপিকা ক্রিয়া আছে। অসমাপিকা ক্রিয়া আমাদের কি করে না? মনের ভাব সম্পূর্ণ দেয় না। সমাপিকা মনের ভাব সম্পূর্ণটুকু দেয়। এটাই হচ্ছে তফাৎ। ঠিক আছে? ধরো আমি বললাম, আমি বাজারে গিয়ে মাছ কিনে বাসায় এসে মাছ কুটে রান্না করে খেয়ে-দেয়ে শুয়ে পড়লাম। এই যে লাস্টে শুয়ে পড়লাম বললাম, এটাই হচ্ছে সমাপিকা। আর বাদবাকি এই যে বাজারে গিয়ে মাছ কিনে বাসায় এসে কেটে ভেজে খেয়ে, প্রত্যেকটাই অসমাপিকা। ঠিক আছে? আচ্ছা, এখানে আরো কিছু কথা আছে। তো জটিল বা মিশ্র বাক্য আর যৌগিক বাক্য, ২ ক্ষেত্রেই ২টি করে সমাপিকা ক্রিয়া আছে। ২টি করে কি আছে? সমাপিকা ক্রিয়া আছে। তো সমাপিকা ক্রিয়া ছাড়া
আমি তো তাহলে চিনতে পারবো না, তাই নয় কি? কিন্তু জটিল বা মিশ্রতে আমি চিনব কিভাবে? এখানে সাপেক্ষ বা পরস্পর নির্ভরশীল বা সাপেক্ষ সর্বনাম ব্যবহার করা হয়। যৌ আর যৌগিকে যোজক ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা সাপেক্ষ সর্বনাম, যোজক প্রত্যেকটা একটু করে দেখব এক্ষেত্রে। আচ্ছা দেখো, সাপেক্ষ সর্বনাম জোড়গুলো আমরা এখন একটু দেখি যেটা জটিল বা মিশ্র বাক্যে থাকে। যেমন যা, তা, যখন, তখন, যদিও, তবুও, যে, সে, যতই, ততই, যথাপি, তথাপি, যিনি, তিনি, যেহেতু, সেহেতু, যদিও, তবুও, যেখানে, সেখানে, যেমনি, তেমনি, যেই, সেই। ঠিক আছে? এই ধরনের সাপেক্ষ সর্বনাম থাকে জটিল বাক্যে বা মিশ্র বাক্যে। আর ২ টা করে সমাপিকা ক্রিয়া থাকে। ওকে? আর যৌগিক বাক্যে কি থাকে? ওইগুলো দেখে নিই। যৌগিক বাক্যে থাকে কি? ২ টা সমাপিকা ক্রিয়া আর যোজক। যোজকগুলা কি? তাই, সুতরাং, তবুও, ও, এবং, অথবা, কিন্তু, নতুবা, ফলে, অথচ এগুলা। ঠিক আছে? আরেকটা লিখতে পারো নইলে। ঠিক আছে? এখন আমরা যাব সমাপিকা ক্রিয়ার দিকে, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া। কিভাবে অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা বানানো যায় এ ধরনের আলাপ করব আরকি। অথবা একটা সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা বানানো যায় কিভাবে এটা একটু দেখব। আচ্ছা, এগুলা দেখতেছি। আচ্ছা, এখানে আরেকটু কথা আছে। আচ্ছা, ক্রিয়াতে আমরা একটু পরে যাই। বাক্য রূপান্তরের ক্ষেত্রে কি করতে হবে? সরল বাক্যে যখন আমরা রূপান্তর করব, তখন আমাদের কি করতে হবে একটু দেখো। জটিল থাকুক, মিশ্র থাকুক, আমরা যখন সরলে আসবো, তখন আমাদের কি করতে হবে? একটা সমাপিকা ক্রিয়া রেখে অন্যান্যগুলাকে, অন্যান্য সমাপিকা ক্রিয়াকে কি বানাতে হবে? অসমাপিকা। একটা সমাপিকা রাখতে হবে, বাদ বাকিগুলোকে অসমাপিকা বানাতে হবে। কেমনে অসমাপিকা বানাবা? ইলে, লে, ইলে, ইয়ে, তে, এতে, আয়, এগুলা শব্দ যোগ করতে হবে। শব্দাংশ যোগ করতে হবে ক্রিয়ার সাথে আরকি। আর বিশেষ ক্ষেত্রে অর্থ প্রতিষ্ঠার জন্য সত্ত্বেও, কারণে, জন্যে, হয়েও এগুলো ব্যবহার করতে হবে। আমরা উদাহরণে গেলে এটা বুঝতে পারবো। তোমরা আপাতত লিখে নাও এটুকু। সরল বাক্যে রূপান্তরের ক্ষেত্রে কি করব? আমরা একটু লিখে নাও। আশা করি লেখা হয়ে গেছে। যৌগিক বাক্যে রূপান্তরের সময় কি করব? ওই যে একটু আগে যেটা বললাম, ও সরি, জটিল বাক্যে রূপান্তরের সময় কি করব? ২ টা সাপেক্ষ সর্বনাম জোড় নিব। এই যে এগুলা সাপেক্ষ সর্বনাম জোড়। আর ২ টা সমাপিকা ক্রিয়া নিব। যদি অসমাপিকা থাকে সেক্ষেত্রে আরেকটাকে সমাপিকা বানায় নেব। আর যৌগিক বাক্যের ক্ষেত্রে ২ টা সমাপিকা ক্রিয়া লাগবে, সাথে যোজকের ব্যবহার করতে হবে। তাই, সুতরাং, তবুও, ও, এবং, অথবা এই ধরনের। ওকে? এখন আমরা উদাহরণে যাই। সরল বাক্য। তিনি দরিদ্র হলেও সৎ। এখন দেখো এখানে ২ টা অংশ বানাইতে হবে জটিল বা মিশ্র বানানোর সময়। তিনি দরিদ্র একটা অংশ হবে, আর সৎ একটা অংশ হবে। আর হলেওটা তুলে দিতে হবে। কারণ হলেও থাকে না। জটিল বা মিশ্র হলেও থাকে না। এজন্য হলেওটা বাদ দিতে হবে। তখন আমাদের কি আনতে হবে? সাপেক্ষ সর্বনাম। যদিও, তবুও। তিনি দরিদ্র, এখানে লিখে ফেললাম তিনি দরিদ্র, আর তিনি সৎ। যদিও তিনি দরিদ্র তবুও তিনি সৎ। যদিও তবুও আছে, ২ টা সমাপিকা ক্রিয়া আছে। সমাপিকা হয়। হয় শব্দটা লেখা হয় না এখানে। কারণ এটা তিনি এখানে।
দরিদ্র, এই যে তিনি দরিদ্র, এটুকু লিখলাম। আর যে লিখলাম তিনি দরিদ্র কিন্তু সৎ। আমি যদি দুইটা সমাপিকা আমাদের হয়ে গেল এবং ময়ূর আছে, বৃষ্টি হয় ও ময়ূর আছে, যৌগিক হয়ে গেল। আর জটিল মাদ হলে দুটো সাপেক্ষ সর্বনাম আনতে হবে, যখন বৃষ্টি হয় তখন ময়ূর আছে। ঠিক আছে, পরের বাক্যটা দেখো, বাবা বেতন পেলে আমরা জামা কিনবো। বাবা বেতন পেলে আমরা জামা কিনবো, এটা হচ্ছে একটা সরল বাক্য, কারণ এক্ষেত্রে সমাপিকা ক্রিয়া একটা, সেটা হচ্ছে কিনবো, আর এটা অসমাপিকা। সমাপিকা এটা, আর এটা হচ্ছে অসমাপিকা। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে যৌগিক বানাই, তো যৌগিক বানানোর সময় আমাদের কি হবে বলতো? যৌগিক বানানোর সময় আমাদের এই অসমাপিকা ক্রিয়াটাকে সমাপিকায় বানাতে হবে, যে পাবে, কারণ এটা ভবিষ্যতের কথা বলতেছে, এজন্য পেলে থেকে পাবে বানাতে হবে। ওকে, বাবা বেতন পাবে, আমরা নতুন জামা কিনবো, মাঝখানে একটা কমা দিয়ে দিলেই হয়ে যাবে। কমাও একটা যোজক, তবে আমরা এখানে তা লিখবো না, আমরা লিখবো কি, বাবা বেতন পাবে এবং আমরা জামা কিনবো। ঠিক আছে, এটা হলো যৌগিক। আর কিন্তু যদি আমাদের মিশ্র বা জটিল বানাতে হয়, তখন তখন কি করব? তখন আমাদের সাপেক্ষ সর্বনাম লাগবে, যখন আর তখন। ঠিক আছে, মিশ্র বা জটিল বা মিশ্র বানানোর সময় এই যে যৌগিকের এবংটা আমরা তুলে দিব, এটা দরকার নাই, এটা তুলে দিব, কারণ জটিল বাক্যে এবং থাকে না, থাকে কি সাপেক্ষ সর্বনাম। এই যে যখন তখন আমরা এবং এর পরিবর্তে যখন তখন লিখে ফেললাম, তারপর তখন কি হবে, যখন বাবা বেতন পাবে তখন আমরা জামা কিনবো। ঠিক আছে, অথবা যেই বাবা বেতন পাবে সেই আমরা নতুন জামা কিনবো বা জামা কিনবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমরা এখানে পাবে কেন লিখছি, পায়ও তো লিখতে পারতাম, পায় হবে না, কারণ কি আর কালের অসঙ্গতি আছে এক্ষেত্রে। পাবে হবে কারণ এটা ভবিষ্যতের বাক্য, বাক্যটা ভবিষ্যতে আছে। ঠিক আছে, বাক্যটা ভবিষ্যৎ কাল নির্দেশ করতেছে, সাধারণ ভবিষ্যৎ কাল। ওই যে ওটাই আসছে এখানে, জটিল কি হবে, যখন বাবা বেতন পাবে তখন আমরা জামা কিনবো, যৌগিক কি হবে, বাবা বেতন পাবে এবং আমরা জামা কিনবো। ওই একটু আগে পড়লাম যেটুকু সেটুকুই আছে এখানে লেখা। তারপরে বাক্যটা দেখো, তার দর্শন পেয়ে আমরা প্রস্থান করলাম। তার দর্শন পেয়ে আমরা প্রস্থান করলাম। তা আমরা যদি এটাকে জটিল বা যৌগিক বানাতে চাই, প্রথমে আমাদের কি করতে হবে, সমাপিকা ক্রিয়া আনতে হবে। এখানে সমাপিকা ক্রিয়া একটাই, আর সমাপিকা ক্রিয়া নাই, ক্রিয়া আছে কি, পেই। এই শব্দটা আমরা কি করব, আমরা এটাকে এই অসমাপিকা ক্রিয়াকে আমরা সমাপিকা বানিয়ে দিব। পেই থেকে কি করব, পেয়ে বা দর্শন মাত্রই। আচ্ছা ঠিক আছে, যখন আমরা পেয়ে থেকে পেয়ে বা দর্শন মাত্রই লিখতে পারি, কিন্তু এখানে যেহেতু এটা প্রথম ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষের কথা বলতেছে, সেহেতু আমরা পেয়ে না হলে পেলামও বলে লিখতে পারতাম, পেলাম। ঠিক আছে, যেহেতু উত্তম পুরুষ বা ফার্স্ট পার্সনের কথা বলতেছে, পেলাম বানায় নিলাম, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। বুঝতে পারছো? এই যে জটিলের জন্য যেই সেই, এই দুটো আমরা কিনেছি সাপেক্ষ সর্বনাম। ঠিক আছে, আর যৌগিক করতে গেলে সাপেক্ষ সর্বনাম তুলে দিতে হবে, তুলে দিয়ে মাঝখানে যোজক লাগাইতে হবে, এবং তাই যে কোনো একটা লাগাইতে পারি এখানে।
তার দর্শন পেলাম এবং আমরা প্রস্থান করলাম, তার দর্শন পেলাম তাই আমরা প্রস্থান করলাম, যেটা দিব সেটাতেই যৌগিক হয়ে যাচ্ছে। ওকে, তারপরের বাক্য দেখো, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। যে দিয়ে 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 এই দিয়ে শব্দটা কি, আর বললেন এই শব্দটা কি, দুটাই ক্রিয়া। একটা হচ্ছে সমাপিকা আর একটা হচ্ছে অসমাপিকা। কারণ তিনি আমাকে 5 টাকা দিয়ে, এটুকু বললে কি সব, এটুকু বললে কি মনের ভাব প্রকাশ পায়? পায় না। কিন্তু যদি বলি বাড়ি যেতে বললেন, বাড়ি যেতে বললেন, এটা বললে কি মনের ভাব প্রকাশ পায়। এই জন্য এই বললেনটা সমাপিকা। যাই হোক, সরল বাক্য, এটা একটি সরল বাক্য কি, যে তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। আশা করি বুঝতে পারছো। তো এখন এটাকে যদি আমরা জটিল বা যৌগিক বানাতে চাই, আমাদের সমাপিকা ক্রিয়া লাগবে 2টা। সমাপিকা ক্রিয়া এখানে আছে একটা, আর এই যে দিয়ে, এটাকে সমাপিকা ক্রিয়া বানাইতে হবে। তো দিয়ে থেকে কি কি করব, দিলেন। যেহেতু তিনি কথা বলছেন সেহেতু দিলেন, এবং প্রত্যেক ঘটনা তাই দিলেন বলতে হবে। তো তখন কি হবে বাক্যটা, তিনি আমাকে 5 টাকা দিলেন, বাড়ি যেতে বললেন। এখন এদের মধ্যে আর কি লাগে, সাপেক্ষ সর্বনাম। এই যে যখন তখন, জটিলের সাপেক্ষ সর্বনাম লাগে কি, যখন তখন। যখন তিনি আমাকে 5 টাকা দিলেন তখন বাড়ি যেতে বললেন, যেই তিনি আমাকে 5 টাকা দিলেন সেই বাড়ি যেতে বললেন। ঠিক আছে। এবার যৌগিক যৌগিক বানানোর সময় কি করতে হবে, আমাদের এই যখন তখনটা তুলে দিতে হবে। যৌগিক বানানোর সময় যখন আর তখনটা তুলে দিতে হবে, কারণ এটা জটিলের। ওরা তুলে দিলাম, তাহলে কি থাকলো, তিনি আমাকে 5 টাকা দিলেন আর বাড়ি যেতে বললেন। আর যৌগের জন্য আমাদের কি লাগে, একটা যোজক লাগে, সেই যোজকটা মাঝখানে বসায় দিলাম। তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন, আমাদের যৌগিক হয়ে গেল। পরের বাক্য দেখি, ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও। ঠিক আছে। এখন এখানে সমাপিকা ক্রিয়া তো একটা, ক্রিয়া তো 2টা নাই। তাহলে ক্রিয়া কি করতে হবে, আরেকটা ক্রিয়া আমাদের বানায় নিতে হবে। এটা একটু ক্রিটিক্যাল, আমাদের আরেকটা ক্রিয়া বানায় নিতে হবে। তাহলে জটিল বা মিশ্র করার সময় কি করতে হবে, যে হয় ভিক্ষুক তাকে ভিক্ষা দাও, এটা লিখতে পারো। এই যে ভিক্ষুককে থেকে আমরা একটা, এই জায়গা থেকে একটা নতুন সমাপিকা ক্রিয়া বের করে নিব। অথবা কি, যে ভিক্ষা করে তাকে ভিক্ষা দাও। ঠিক আছে। আর যৌগিক করার সময় কি, এই যে সে, যে তাকে, হ্যাঁ, এগুলা তুলে দিতে হবে। তুলে দিয়ে সাপেক্ষ সর্বনাম তুলে দিয়ে কি করতে হবে, একটা যোজক আনতে হবে। সে ভিক্ষুক তাই তাকে ভিক্ষা দাও। ঠিক আছে। পরেরটা দেখো, মিথ্যাবাদীকে সবাই অবিশ্বাস করে। এখানে অবিশ্বাস করে একটাই সমাপিকা ক্রিয়া, তাহলে কি করতে হবে, এই জায়গা থেকে একটা সমাপিকা ক্রিয়া বানায় নিতে হবে। যে মিথ্যাবাদী, জটিল করার সময় কি হবে, যেটা আনতে হবে, যেটা সাপেক্ষ সর্বনাম। যে মিথ্যাবাদী তাকে সবাই অবিশ্বাস করে, যে মিথ্যা কথা বলে তাকে সবাই অবিশ্বাস করে। ঠিক আছে। যৌগিক করার সময় কি হবে, যে সে তুলে দিতে হবে, যে তাকে তুলে দিতে হবে, তুলে দিয়ে কি লিখতে হবে, সে মিথ্যাবাদী তাই তাকে সবাই অবিশ্বাস করে। অথবা আমরা জাস্ট মিথ্যাবাদী তাই তাকে সবাই অবিশ্বাস করে, এটাও লিখতে পারবো। তাই এখানে কেমন, তাই এখানে কেমন ধরনের শব্দ, তাই এখানে যোজক। ঠিক আছে, যৌগিকে যোজক লাগে। তারপরের বাক্য দেখো, ফুটন্ত জলে হাত দিও না। জটিল বা মিশ্র করার সময় কি করতে হবে, সাপেক্ষ সর্বনাম মানতে হবে, যেহেতু সেহেতু। যেহেতু ফুটন্ত জল, বা যেহেতু জল ফুটন্ত, ফুটন্ত জলের চাইতে জল ফুটন্ত শব্দটা বেশি ভালো। যেহেতু জল ফুটন্ত, যেহেতু জল ফুটন্ত সেহেতু হাত দিও না, অথবা যেহেতু জল ফুটছে সেহেতু হাত দিও না। আর যৌগিক করার সময় কি করতে হবে, যেহেতু সেহেতু তুলে দিতে হবে, মাঝখানে একটা যোজক আনতে হবে, এই যে তাই বা সুতরাং। ফুটন্ত জল তাই হাত দিও না, ফুটন্ত জল সুতরাং হাত দিও না। আশা করি বুঝতে পারছো। তারপরের প্রশ্ন, তারপরের বাক্য দেখো,
মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এই যে বেঁধে দেয়নি, এটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া, কিন্তু এখানে আমাদের আর সমাপিকা ক্রিয়া নাই, আমাদের বানায় নিতে হবে। যেহেতু সেহেতু, এই যে যেহেতু তার মা ছিল না, সমাপিকা হয়ে গেল। তার মা ছিল না, সমাপিকা, কেউ তার চুল বেঁধে দেয়নি, সমাপিকা। যৌগিক করার সময় যেহেতু সেহেতু তুলে দাও, তার মা ছিল না, এখানে যোজক দিয়ে দাও, তাই কেউ তার চুল বেঁধে দেয়নি। ঠিক আছে, আশা করি এই ব্যাপারগুলা A to Z বুঝতে পারছো। কেউ যদি না বুঝতে পারো আমাকে প্রশ্ন করো এখন। কেউ যদি না বুঝো আমাকে প্রশ্ন করতে পারো। আজকে বাক্য রূপান্তর নিয়ে আমার মনে হয় না তোমাদের আর কোনো প্রশ্ন আছে। প্রত্যেকটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করছি। না বুঝলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ দিয়ে বলতে পারো, জিজ্ঞাসা করতে পারো যে কোনো সময়। আমি তোমাদের দ্রুত সময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদিও ব্যস্ত থাকি, তারপরেও দ্রুত সময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই ক্লাসটা না বুঝতে পারলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাইতে পারো, আর এখনো প্রশ্ন থাকলে করতে পারো। আশা করি তোমাদের কোনো প্রশ্ন নাই। আর ক্লাসটা খুব দ্রুততম সময়ে আমি আপলোড দিয়ে দিব ইউটিউব চ্যানেলে। যারা মিস করছ তাদের বলে দিও, যারা মিস করতেছে তাদের বলে দিও, তারা ক্লাসটা যেন করে নেয়। আর প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে করো। তোমাদের পরীক্ষা পিছায় গেছে শুনলাম, তো যেহেতু পিছায় গেছে সেহেতু সময় পাচ্ছ, একটু ভালো করে প্রস্তুতি নাও। ধরো যে কোনো ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা দিবা, তো তখন কিন্তু তোমার অন্য কোনো সাবজেক্ট আসবে না। বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান বাদে অন্য কোনো সাবজেক্ট আসবে না। তোমরা যে ইকোনমিক্স প্রাইভেট পড়ো, তোমরা যে আইসিটি প্রাইভেট পড়ো, হ্যাঁ, এগুলো কিন্তু আসবে না পরীক্ষায়, ভার্সিটির ভর্তি পরীক্ষায়। আর তোমাদের এই পরীক্ষাটাই শেষ না, তোমাদের সবার গোল ফিক্স করো, আমাদের ইউনিভার্সিটিতে পড়তে হবে, এবং সেটা ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করে পড়তে হবে। ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করলে ইনশাল্লাহ আমরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, অথবা আরো ভালো জায়গাতে, আরো আশপাশের অন্যান্য ইউনিভার্সিটিগুলোতেও চান্স পাওয়ার চেষ্টা করবো, মানে হবে আর কি। কিন্তু যদি ঢাকা ভার্সিটি বাদ দিয়ে অন্যগুলো টার্গেটে নাও না, ওটা ছুটে গেলে কিন্তু আর কোনো কিছুতে হবে না। আর বাংলা, ইংলিশ এই দুটা অনেক ভালোভাবে পড়ো, বেসিক থেকে জানো, তাছাড়া কিন্তু ভর্তি পরীক্ষায় ধরা খেয়ে যাবা।